আচ্ছা, একটু আমরা ইসে যাই, দেখেন আমরা স্লাইডটা শেয়ার করি। স্লাইড শেয়ার বলতে আমরা একটু ওই যে গুগলে যাই, দেখা যায় গুগলটায় আমরা আসছি। এখানে কি আইএসসিআইপি টাইপ করলে আইএসসিআইপি টা দেখে, এখানে অন্যরাও আছে। আইএসসিআইপির এক্সামটা দেখে কিভাবে দিবে। আইএসসিআইপি ক্লিক করলে তো ওদের ইয়াটা চলে আসবে, এই যে ওয়েবসাইটটা। তখন ওয়েবসাইটে ক্লিক করলে ওদের ইয়া পাওয়া যাবে। দেখেন এইটা, আমরা যাব এক্সাম পোর্ট, এখানে লেখা উপরে পোর্টাল, দেখেন এই যে হোম, অ্যাবাউট আস, ডিপার্টমেন্ট, কোর্সেস বা ইন্টারন্যাশনাল অফিস, গ্যালারি, এরপরে এই যে এখানে হলো পোর্টাল। পোর্টালের ভিতরে এক্সাম পোর্টাল আছে এই যে একটা, দেখা যায়। এটা কি দেখতেছে সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এক্সাম পোর্টালে গিয়ে এক্সাম পোর্টালটা বের করতে হবে, এটা হলো মুখস্থ, এটা মাথায় রাখা দরকার। আমরা এক্সাম পোর্টাল ক্লিক করলে এখানে এই যে আমার আমার লগ ইন করা, আমারটা ধরেন আমি কেটে দিই। যদি এরকম হয় যে কেটে দিলাম, কিছুই নাই, তাইলে আপনাকে কি করতে হবে? আপনার ধরেন আগে তো সাইন আপ করা নাই। এইটা নিচে দেখেন সাইন আপ দেখা যায়, এই যে নিচে সাইন আপ নাও, জি, দেখা যায়। জি স্যার, সাইন আপ করতে হবে। দেখেন তো, একটু দেখেন কিনা। এইটাই হলো একটু ইম্পর্টেন্ট আর কি, দেখা এই যায় সাইন সাইন আপ নাও। আপটা। হ্যাঁ, সাইন আপ নাও। সাইন আপ মানে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর কি। এটা সারা ওয়ার্ল্ডে আপনাদের সারা বছরই লাগবে, বিভিন্ন দেশে চাকরি বাকরি, এখন তো অনলাইনের টাইম। এই সময় সারা দুনিয়াতেই এইগুলো দরকার হয়। কোনো একটা, যেমন আপনি কোনো একটা ওয়েবসাইট থেকে সার্ভিস নেবেন, ওখানে বলবে আপনি লগ ইয়া করেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট মানে লগ ইন করেন। তো লগ ইন করার আগেই কিন্তু সাইন আপ লাগে। হ্যাঁ। যখনই কোথাও লগ ইন করতে যাবেন, সারা ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট বা পেজে লগ ইন করতে হয়, এই লগ ইনের আগে ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, নাহলে লগ ইন কিভাবে করবেন? ইন তো করা যাবে না। জি। জি তো স্যার। এর জন্য, লগ ইন করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অনেক জায়গায় আছে পাঁচ সাতটা ইনফরমেশন দিতে হয়, অনেক জায়গায় আছে দুই তিনটা ইনফরমেশন দিতে হয়, অনেক জায়গায় আছে মাত্র অনলি ধরেন দুইটা, অনেক জায়গায় আছে অনলি একটা ইমেল নাম্বার বা ফোন নাম্বার দিলেও হয়, দিয়ে পাসওয়ার্ড, যাই হোক। তো এখানে এরকম এই সাইন আপে ক্লিক করলে যা চাইবে সেটা দিবেন, যেটা জরুরি এটা বোঝা যাবে ওখানে। দেখেন আমরা সাইন আপে খুব বেশি তথ্য চাই নেই। এখানে আমাদের আপনার যে কোনো একটা নাম দিবেন, আপনার অফিসিয়াল নাম দিলেই ভালো হয়। অনেক সময় ডট নিতে নাও চাইতে পারে, অনেক সময় আপনার একাধিক নাম যদি নিতে চায় না চায়, তাহলে একটাই দিলেন, যেটা মেইন নাম। যেমন একটা উদাহরণ দেই, যেমন ইঞ্জিনিয়ার এম ইউসুফ আলী, যদি এখানে এমন হয় যে একটা নাম নিবে, তাহলে ইউসুফ দিয়েন, কিন্তু আলী দিয়েন না। রাইট। আমার, আপনি একটা নিল, আপনি শুধু ইঞ্জিনিয়ার দিলেন, আরে ভাই আপনার মতো ইঞ্জিনিয়ার তো আরো আছে, ঠিক না? অথবা শুধু এম দিলেন, এম দিয়ে বোঝা যায় না। ইউসুফটা আনকমন, এমন একটা জিনিস দিবেন যেটা অনেকটা আনকমন, তাইলে হবে কি, এটা ট্রেস করা যাবে। এই যে দীনেশ কুমার রয়, ধরেন এখন একটাই যদি নেয়, তাহলে অ্যাটলিস্ট দীনেশ দিয়ে। কুমারও অনেক সময় অনেকের নামের পরে থাকে, রয়ও অনেকের সাথে থাকে, জি। এরকম আর কি। এই জায়গাটা একটু খেয়াল তবে যেমন আপনারা চাইলে পুরোটাই দিতে পারবেন। আর এখানে একটা জিনিস সমস্যা হইতে পারে, সেটা হলো ডট নাও নিতে পারে। ডট ডট আছে না, ইঞ্জিনিয়ার ডট এম ডট, এটা নাও নিতে পারে। না নিলে অসুবিধা নাই। যেমন আপনারা যখন সার্টিফিকেট ভেরিফাই করবেন, ওদের ওয়েবসাইটে ইয়া নাই, এই নামের পর, আমি একটা উদাহরণ দেখাবো পরে, যে আপনারা যখন ভেরিফাই করবেন সার্টিফিকেটটা অনলাইনে, তখন দেখবেন অনেকের এই যে নামের পরে ডট থাকে না, আপনার সার্টিফিকেটের ডট থাকবে, কিন্তু ওই ওই ওদের পোর্টালের ডট নাই। তো এটা নিয়ে আর টেনশনের কিছু নাই। এটা অনেক জায়গায় অনেকে এই অপশনটা হয়তো অফ করা আছে, যার কারণে ইয়ে হয় না, এটা সমস্যা নাই। বাকি তথ্য উপাত্ত সব ঠিক থাকলেই হবে। আচ্ছা, এখন আপনি কি করবেন, এখানে এই যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দিবেন। আপনার নাম ধরেন, আমি একটা নাম ইয়া করি, যেমন ধরেন আমি একটা নাম দিয়ে দেখাই, যেহেতু আমাদেরটা সেট করা আছে, এই জন্য ধরেন একটা নাম দিলাম এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, মনে করেন দিয়ে দিলাম, এই একই জিনিসটা আবার এখানে দিতে হবে, এরকম দিয়ে দিয়ে সাবমিট করে দিলাম। এখানে তো তেমন কিছু না। তো এখন কথা হলো, এই যে অলরেডি টেকেন, ওই জন্য নাই, তো এখন আনকমন একটা দিতে হবে।
তো সেই ক্ষেত্রে আপনাদের নামেও এরকম যদি হয় যে আপনাদের নামের কাছাকাছি কেউ এরকম করে ফেলছে, সেই ক্ষেত্রে আপনাদের ফুল নামও দিতে পারবেন। যেমন আমরা এক্স ওয়াই জেড দুইবার দিই জানেন, এক্স ওয়াই জেড, আবার দিলাম এক্স ওয়াই জেড। আচ্ছা, এখন এটা যদি নেয় তাহলে তো হয়ে যাবে যে হয়তো, আচ্ছা এটা বলছে কি কন্টেইন লেটার নাম্বার, আচ্ছা তার মানে একটু শুধুমাত্র ইউজার এখানে খুব একটা সমস্যা হবে না। ধরেন দিনেশই দেই। আচ্ছা দিনেশটা দেওয়া দরকার, আমরা অন্য কিছু দেই। আহ হ্যালো দেই, দেখি হ্যালো দিয়া কি আসে কিনা। আচ্ছা, তো হ্যালোতে হয়ে গেছে। এখন এটা যদি সেভ দেই তাহলে এটাতে ঢুকতে পারবো। এখন দেখেন এই যে লগ ইনে এখন ক্লিক করলে এটা চলে আসবে। দেখছেন এক্সামের অপশনটা দেখতে পাচ্ছেন কিনা? এখন জি এই যে স্যার। সেট এ, জি স্যার, দেখা যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন সবাই, মনোযোগ দেন একটা মানে জাস্ট 5টা সেকেন্ড। এই সেট এ ক্লিক করার পরে পাসওয়ার্ড চাইবে, এটা আমরা দিব। এই যে পাসওয়ার্ড চাই, এই পাসওয়ার্ডটা আমরা দিব, কিন্তু এখানে দুইটা জিনিস, কিন্তু একটা পাসওয়ার্ডও চাইছে, আবার উপরে নেম চাইছে। নেমটা আপনি দেন, নাম নিয়ে টেনশন দরকার নাই, আপনি যা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নামের সাথে না মিললেও হবে, কিন্তু পাসওয়ার্ডটা লাগবে আমাদের পক্ষ থেকে। নামটা এখানে অনেকটা অপশনাল, লেখা নাই যদিও, বাট অপশনাল। অপশনাল মানে অনেকটা এরকম যে যে কোনো একটা কিছু লেখলেই হবে, তবে চেষ্টা করবেন আপনার নামই দেওয়ার, এটা আমরা বললাম আর কি। তো আপনি এক্সামে ঢুকতে পারবেন, কিন্তু আপনার নামটা দিয়েই ঢুকবেন, চেষ্টা করবেন আপনার নাম হোক এটা পার্সিয়াল, শুধু দীনেশই দিলেন আর বেশি কিছু না। আপনি ধরেন অ্যাকাউন্ট করছেন দীনেশ কুমার রয়, কিন্তু এক্সামের সময় শুধু দীনেশ দিয়ে ঢুকলেও হবে। আর যদি এমন হয় পুরোটা নিচে নিয়ে আর যদি হয় পার্সিয়াল নিচে, অসুবিধা নেই। বাট এরপরে ঢুকে গেলেন, এরপরে আমি ধরেন হ্যালোই দিলাম, এই যে হ্যালো দিলাম। আচ্ছা হ্যালো দিয়া মনে করেন এই যে এখন ঢুকে গেলাম ধরে। আচ্ছা এখানে ইনভ্যালিড পাসওয়ার্ড, পাসওয়ার্ডে সমস্যা হয়েছে, আমি আবার আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, দেখি। যাই হোক, এখানে স্টুডেন্টে যাবে। আচ্ছা এবার এখানে অ্যাডমিন মনে হয় অন ছিল, এখন স্টুডেন্টে আছি আমরা, কারণ দুইটাতে অ্যাডমিন দিলে হবে না, আপনাকে ইয়া করতে হবে। হ্যাঁ। আচ্ছা আমরা স্টুডেন্টে ক্লিক করলাম, এটাই হ্যালো দিলাম। হ্যালো কি আমরা বড় হাতে দিছিলাম কিনা খেয়াল আছে? হ্যালো কিভাবে কোনটা দিছিলাম আমরা? বড় হাতের সব হ্যাঁ, বড় ক্যাপিটাল। হাতে। ক্যাপিটাল দিছিলাম না? আচ্ছা। আচ্ছা দেখ, এই যে এক্সামে অপশনটা চলে আসতেছে, আমরা চাইতেছি না এক্সামে আপনাকে আর ইয়া যাই হোক, অসুবিধা নেই, চলে আসবে আর কি। মেন কথা হলো এক্সামের আমরা, আচ্ছা এক্সামের পাসওয়ার্ডটা অবশ্য আমি দিই নাই, আমি এক্সামের পাসওয়ার্ডটা দেওয়াও ঠিক হবে না, কারণ ওখানে কোশ্চেন চলে আসতে পারে। তো এখন এখন যেটা হবে সেটা হলো, আমরা যতটুকু আপনার দরকার সেটা হলো পোর্টালে গিয়ে, এক্সাম পোর্টাল, এক্সাম পোর্টালে গিয়ে এতটুকু পর্যন্ত আসতে পারেন আপনি, এরপরে আমাদের পাসওয়ার্ড লাগবে। আপনি হ্যালো দিলেন, বাট আমরা একটা পাসওয়ার্ড দিব, ওটা ওটা দিবেন, ওটা আমি দেইনি, আমি একটা রং পাসওয়ার্ড দিয়েছিলাম যার কারণে ঢুকতে পারি নাই। ওটা দিলে এক্সামটা চলে আসবে বাস। এখন এক্সাম চলে আসার পরে, আপনি এক্সামে কোশ্চেন গুলো এমসিকিউ, আমরা এমসিকিউ শেয়ার করছিলাম, খেয়াল করছেন কিনা? ওই যে জান্নাতুল ফেরদৌস আজকে আসা, জান্নাতুল ফেরদৌস একটু এক্সামের ব্যাপারে তথ্য দিবে আপনাদেরকে। আসসালামু আলাইকুম স্যার। আপনার এক্সাম কেমন হয়েছে? আপনি তো এক্সাম দিচ্ছেন এখানে। জি স্যার, আমি একদম দিয়েছি। বলেন না, কেমন হয়েছে বলে আবার বলবে যে আপনার রেজাল্ট তারা আপনি জানেন না নাকি? হ্যাঁ স্যার, আমি তো আসলে রেজাল্ট জানি না, আচ্ছা যাই তো হোক, এটাই রেজাল্ট হচ্ছে। ওইটা আমরা পেয়ে যাব শীঘ্রই, রেজাল্ট খুব একটা মানে দূরের না আর কি। এখন বলেন যে এক্সামে কিভাবে কি করলেন বলেন তো একটু, আইডিয়া জি দেন স্যার, আপনার আপনি, থেকে। হ্যাঁ আমি তো আপনার সাথে যোগাযোগ করেছিলাম, আমি জাস্ট ওই হুম সেট এ পর্যন্তই আসতে পারছিলাম, তারপর ওরা একটা মানে একটা পাসকোড চাইছিল, পরে আমি হুম আপনাকে নক করেছিলাম, আপনি আমাকে পাসকোডটা দিয়েছিলেন। তো পাসওয়ার্ড দিয়ে তারপর ঢোকার পরে এক্সামের কোশ্চেন গুলো একটু বলেন কিরকম, মানে এমসিকিউ নাকি ফিলিং দ্য ব্লাঙ্কস নাকি মাল্টিপল চয়েস আর কি, কিভাবে কি না করলেন? স্যার, আমি সবগুলা এমসিকিউ পেয়েছি, কিছু ট্রু ফলস ছিল,
জাস্ট হুম। ওগুলো তো এমসিকিউ এর মতোই ছিল আর কি, ট্রু আচ্ছা, এটা ফলস কি অল্প। সিরিয়াল দেওয়া একটার পর একটা অটো আসে? এখানে কি ওভাল মানে জাম করা যায় কোশ্চেন গুলো? না স্যার, আমি তো ওরকম পাইনি, মানে হ্যাঁ, জাম যেমন করা যায় না, সিরিয়াল। না অপশন নাই, জাম না করা যায় না, আমরা না জানি, তারপরে না। জিজ্ঞেস করলাম জাম করা যায় না। আপনি আপনি যেটা ছেড়ে যাবেন এটা কিন্তু আর অ্যাটেন্ড করতে আর পারবেন ব্যাক না। করা যায় না, জি জি। বা এই আমি জন্য যে মনে করেন সময় আছে চেক করব, ওই ধরনের কোনো কিছু ছিল না। একটা হুম আমি সাবমিট করলে দেন আরেকটা কোশ্চেন অটোমেটিক আসে আর কি, হুম আগেরটাতে হুম ব্যাক করা যায়। এরপরে সেট এ এরপর আর স্যার, বি টা বলেন। জি সেট এটা তো ফার্স্টে আমি সেট এতেই যাই। আমি তো আসলে তখন জানতাম না যে সেট বিটা তো অ্যাটেন্ড করতে হবে। সেট এতে ওই যখন মানে প্রশ্নটা আসে তখন নিচে টাইমিংটা স্টার্ট হয় যে কত মিনিট আছে, 29 মিনিট, 28 মিনিট, 27 মিনিট। জাস্ট একটা 30 মিনিটস এর একটা ব্যাপার ছিল, এবং ওখানে উপরে একটা ইয়া ছিল যে আমি এখন কত নাম্বার কোশ্চেনে আছি, আমাকে 50টা কোশ্চেনে অ্যাটেন্ড করতে হবে। এভাবেই দিয়েছিলাম আমার কাছে, মানে একটা সাবমিট করার পর আরেকটা কোশ্চেন আসে, এভাবে 50টা সাবমিট করার পর মানে সেটে কমপ্লিট। দেন ওখানে একটা লগ আউট অপশন, সেটা অটো কমপ্লিট হয়ে যায়, মানে রেজাল্টের জন্য মানে ওরা বলে যে আপনার আইএসসি একটা কান্ট্রি আমাদের ওদের সাথে কথা বলতে হবে আর রেজাল্টের তার জন্য। তার মানে হলো একটা সেট শেষ হওয়ার পরে আপনি লগ আউট করছেন না? জি, লগ আউট করছি। লগ আউট করলে এরপরে আপনার সামনে দুইটা সেটের সামনে দেখা যাবে, এরপর আপনি সেট বি তে ক্লিক করবেন, জি করার জি পরে জি, পাসওয়ার্ড তখন আমি চাইবে, আপনি সেম পাসওয়ার্ড ইউজ করবেন। জি সেম কাজ। এই তো ইউজ করার পরে আবার বি সেটটাও আপনি আনসার গুলো দিয়ে দিবেন, তবে নার্ভাস হওয়ার কিছু নেই, একদম পাস। আপনারা যারা ক্লাস করছেন সবাই পাস করবেন নিশ্চিত। তবে একটু অনেক সময় কাছাকাছি হয়তো কথাটা 60-তে পাস, অনেক সময় অনেকে 70 পায়, 80 পায়, আবার অনেকে কোনো কারণে 50 পায় বা 55 পায়। সেই ক্ষেত্রে আমরা বলি ক্লাসগুলোতে আপনার অ্যাটেন্ড করা প্লাস হলো ক্লাসে ওয়েব ক্যাম অন রাখা। আচ্ছা, এরপর যদি ভাই আরো ভাই, বেশি কম পান সেক্ষেত্রে আমরা বলবো আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া। হ্যাঁ বলেন। ওই যে জান্নাত আপুকে একটু বলতে বলেন তো, মানে কোয়েশ্চেন প্যাটার্ন গুলো কিরকম হয়, মানে কোয়েশ্চেনের কোশ্চেন ধরনটা প্যাটার্ন গুলো কেমন হয় সেটা জিজ্ঞেস করে, প্যাটার্ন মানে এমসিকিউ টাইপের কোশ্চেন। মানে এমসিকিউটা কি বেটা আমাদেরকে যেগুলো পড়েছে ওখান থেকে আসে? আপনার আপনার গ্রুপে স্যাম্পল পাইছেন কিনা? আপনি কি ওই সিএম এর মনে হয়? জি জি। ও, সিএম এর কোশ্চেন প্যাটার্নটাও এই একই প্রায়, কিন্তু আমরা স্যাম্পল শেয়ার করছি অলরেডি ওই সাপ্লাই চেনের, কিন্তু অ্যাকাউন্টিং এরটা শেয়ার করি নাই। ওইটা গ্রুপে পাবেন আপনাদের আর কিছু ক্লাস হওয়ার পরে, আমরা দিয়ে দিব স্যাম্পল কোশ্চেনের। আমি চাইলে এখন দেখাইতে পারতাম, কিন্তু ওই অসুবিধা নেই, আমরা সিএম এরটা শেয়ার করি, পরে না বুঝলে আমরা বুঝাই দেবো না। মানে একই ধরেন, একটা বললো আপনাকে যেমন সিএম এরটা এরকম যে একটা ইকুয়েশন দিল ধরেন, এই ইকুয়েশনটার পাঁচ চারটা অপশন দিল, ABCD, এটা কোনটা সঠিক, এরকম আর আহ, সময় কত সময় ছিল? সময় আধা ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ হবে। সব ধরনের এক্সাম গুলোই আইএসসিআইপির ম্যাক্সিমাম এক্সামই এমসিকিউ টাইপের, এবং 1 ঘন্টা। আধা ঘন্টায় 50টা অ্যান্সার করতে হবে? হ্যাঁ, আধা ঘন্টা 50টা আনসার করবে, এটা খুব বেশি হয় না। আমার মনে হয় জানাতুল ফেরদৌস কি সবগুলো আনসার করতে পারছিলেন না? জি স্যার, আমি সবগুলো অ্যান্সার করতে পেরেছি। হ্যাঁ, একটু একটু মানে আপনি যেটা করবেন সেটা হলো একটু কুইক মুভ করলেই হয়ে যায়, একবার স্মুথলি হয়ে যায়। একটু আর কি আপনার যেটা ধরেন একটু আনকমন মনে হয় ওইটা আপনি আচ্ছা, একটা দিয়ে চলে গেলেন, অসুবিধা নেই। ওটা নিয়ে খামাখা সময় নষ্ট করার দরকার নেই। মানে প্রশ্ন স্কিপ করার কোনো সুযোগ নাই? করলে করা যাবে, কিন্তু যেটা স্কিপ করবেন ওটা পাবেন না, আচ্ছা। এই আর কি। স্কিপ করতে পারবেন আমার মনে হয়। জানাতুল ফেরদৌস কি বলে, স্কিপ করা যাবে না? করা তো যায় নাকি? না স্যার, যে কোনো একটা মানে অ্যান্সার ওখানে সিলেক্ট করতেই ও, হবে। তার ও মানে আচ্ছা। আপনাকে তাহলে একটা অপশন বেছে নিতে হবে, বেছে না নিলে আরেকটা আসবে না, এরকম নাকি? জি স্যার। কিন্তু মানে সময় একটার চলে অ্যান্সার যাবে। না করলে আপনার পরের নেক্সট কোশ্চেনটা আসবে না? না না, না, আসবে হ্যাঁ। না। মনে হয় না, তাহলে আধা ঘন্টায় একটাই চলে যেতে পারে, এরকম ব্যাপারটা। আচ্ছা। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই তো, মোটামুটি একটা বেসিক ভালো ধারণা দিতে পেরেছেন আপনারা যারা এখানে আছেন নাকি? জি স্যার, জি স্যার। স্যার জানতে চাচ্ছিলাম যে ফার্স্ট সেট শেষ হওয়ার পরে কি আবার লগ আউট করতে হয়, এমন কেমন বললো যে না, আহ, আপুটা বুঝলাম। হ্যাঁ, ওইটা লগ আউট করেন, অসুবিধা নেই, লগ আউট করতে পারেন, অথবা ব্যাকে গেলেও বোধহয় সেম অপশনই আসবে। লগ আউট করেন, যেহেতু লগ আউট করলে পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে না, অসুবিধা নেই। আরেকটা জিনিস বলি, টেকনিক্যালি কোনো সমস্যায় পড়লে যদি এক্সামে প্রবলেম হয়, আমি এটুকু আশ্বস্ত করতেছি, ওইটার দায়িত্ব আমরা নিব, ওইটা নিয়ে আপনি ভয় পেন, আপনাদের কোনো সাফারিংস নাই। যদি কোথাও কোনো টেকনিক্যাল কারণে একটু হইতে পারে, আপনার ল্যাপটপ বা ইন্টারনেট কোনো কারণে আপনি একটু সাফার করতেছেন, একদম টেনশন ফ্রি থাকেন, উই উইল টেক কেয়ার।
আপনার কোনো টাকাও নষ্ট হবে না, আপনার কোনো বাড়তি ঝামেলায় পড়তে হবে না। ওইটার জন্য আমরা আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট করবো স্মুথলি, যাতে আপনি হ্যাপি থাকেন। কিন্তু একটা জায়গায় আমরা খুব রিজিড থাকি, সেটা হলো এক্সাম তো স্যার যে সময় দিতে পারবো, রাইট? হ্যাঁ কোনটা? এক্সামটা কি আমরা বলতে যে চাচ্ছেন? কোনো টাইমে দিতে পারবো, হ্যাঁ, দিনের, এক্সামটা আপনি রাতের। 24 আওয়ার যে কোনো টাইমে যে কোনো জায়গায় আপনি যদি নেট পাই, ধরুন কথা কথা আপনি আহ, বিমানে আছেন, বিমান ছাড়ে নাই, ছাড়তে 1 ঘন্টা দেরি করে বিমানে ঢোকার পর হয় না অনেক সময়, কিন্তু নেট আছে, আপনি ওখানে বসে অন করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। নেট থাকলে সারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় বসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন, এবং যে কোনো টাইমে যে বুঝতে কোনো পারছি। ডেটে যে কোনো ডেতে। গট ইট। ঠিক আছে না মোটামুটি? এই যে আজকে যে কথাগুলো বলছিলাম, এটা যে কোনো এক্সামের জন্য, সিএসএম হোক, সিএমও হোক, বা সিআইএ হোক, বা যে কোনো হিউম্যান রিসোর্স বা মার্কেটিং বা ফাইন্যান্স, যাদেরই হোক, সবার জন্য একই। যদিও এখানে আপনারা সাপ্লাই চেইন স্টুডেন্টের বেশি, দু একজন আছে সিএম এর। তো সাপ্লাই চেইন অলরেডি তো অনেকে এক্সামও দিয়ে ফেলছে, আবার দু একজনে মনে হয় রিসেন্টলি দিবে, অসুবিধা নাই, তাড়াহুড়ার দরকার নেই, আস্তে ধীরে দেন, 15 দিন 1 মাস সময় নিয়ে দেন। কিন্তু পড়াশোনা করবেন। আজকে একজন নক করছে, সে এক্সামে ফেল করছে। ফেল করছে আমাদের ইতিহাসে মনে হয় এই পর্যন্ত গত 5 বছরে ধরেন ম্যাক্সিমাম 10 জন হবে। তো এই যে 10 জন যারা দেখলাম, শত শতের মধ্যে 10 জন, এই 10 জন হলো কি পড়াশোনা করে না। এখন কি করবে? একদম যদি পড়াশোনা না করে, ক্লাসে অ্যাটেন্টিভ না থাকে, ক্লাস না করে, সেই ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নাই। তো তারপরেও একটা সুবিধা কি, যারা কেউ যদি এরপরও ফেল করে, এদেরকে আমরা কোনো ইয়া করি না, ফাইন টাইন করি না, খুব একটা করি না, মানে জরিমানা করা বা তাদেরকে কোনো বাড়তি পেইন দেওয়া। তাদেরকে শুধু এটুকুই বলি, আপনাকে আর একটা অপশন দেই, অসুবিধার ব্যবস্থা করি, আপনি এক্সাম দেন, তবে একটু টাইম নিয়ে আবার পড়াশোনা করেন। মেইনলি পড়াশোনাটাকে এনশিওর করি আমরা। আপনি পড়াশোনা করেন, আপনার সাথে আমরা আছি। আপনি ইভেন পাশ করার পরও আপনার কন্টিনিউ করবেন। অনেকে আছে এই পাশ করার পরে আর যোগাযোগ করে না। আপনাদেরকে বা একটা ছোট একটা উদাহরণ মাঝে মাঝে দেই, আজকেও দেই। আপনারা দেখবেন এই বর্তমানে একদম বয়স্ক অবস্থায় অনেকে দেখবেন ম্যানেজার হয়ে অল্প টাকা বেতনে চাকরি করে, আপনাদের আশপাশে আপনার অফিসেও পাবেন। আবার অনেক সময় দেখবেন অনেক ইয়াং, কিন্তু তার 2-3 ধাপ উপরে চলে গেছে, ইয়াং মানে ছেলের বয়সী। বাবা মনে হয় বাবা চাকরি করে ম্যানেজার পোস্টে, ছেলে মনে হয় চাকরি করে সিও পোস্টে, সি লেভেলে। এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একদম প্রায় মানে এটা আমার, আমি আসলে এই জন্য আপনাদের সাথে আজকে একটু একত্রিত হওয়ার যখন ভাবছি কথা বল, তখন ভাবছি যে এরকম একটা কথাও বলে দিই। আপনার খুব বেশি যদি একটু চৌকান্না না হন, তাহলে বাস্তবতাটা এটাই হবে। কোনো কোম্পানি আসলে আপনার জন্য বসে থাকবে না। আপনাকে ডাইনামিক হতে হবে, আপনাকে খুব বেশি টেকনিক্যালিও ভালো আপনার নলেজ দরকার, ইংরেজি নলেজ ভালো দরকার। ড্রাফট ট্রাপ করেন, আপনি যে একজন সিনিয়র হবেন আর আপনি একটা কথা লিখতে পারেন না, আপনি চেক করতে পারেন না, ইভেন আপনি একটা কথা বলতে পারেন না, এখন এই জমানায় আপনি সিনিয়র হবেন, ইংলিশ বলতে পারেন না, দিস ইজ ভেরি অ্যাবসার্ড। এইগুলো কেউ মানতে রাজি না। আপনি টেকনিক্যালি অনেক কিছু বুঝেন না, আপনি এই ল্যাপটপ নিয়ে কাজ করা, অনলাইনে কাজ করা, এইগুলো বললেই যদি বলেন এটা বাচ্চাদের কাজ, তাইলে হবে না। অনেক সময় যে কোনো সময় গ্রাফিক্স এর একটু কাজ করা লাগতে পারে, যে কোনো সময় আপনার মার্কেটিং এর একটু কাজ করা লাগতে পারে, যে কোনো সময় আপনার একটা কোথাও একটা জিনিস ডিজাইন রেডি করে আপনাকে দেওয়া লাগতে পারে। ছোটখাটো আর কি, এটা মেজর না, মেজর গুলো তো প্রফেশনাল যারা তারা করবে। আবার যারা চালু, তারা এখন অনলাইনে এআই দিয়েও সবকিছু করে ফেলতে। আপনাকে এটাকে ইজিলি রিসিভ করতে হবে, আপনাকে ভাবতে হবে দিস ইজ নট ফর আদার্স, দিস ইজ অলসো ফর মাই অ্যাক্টিভিটি, ফর মাইন্ড। এটা আপনার জন্য হতে পারে। এইগুলো এখন এই যে বায়ার টায়ার আসতেছে, একটু কথা বলতে হয়, একটা হঠাৎ করে একটা জুনিয়রের এই কাজে আপনার একটু হেল্প করা লাগতে পারে, একটু একটা ড্রাফট দেখে দেওয়া, একটা মেইল করা। ইভেন আপনাকে হঠাৎ করে বিজনেস প্রপোজাল আসছে, একটু আপনি সব নলেজ আছে, ফাইন্যান্স বোঝেন না, ওখানে একটা জিনিসের একটু আপনি একটু দেখে এখানে একটা কমেন্ট করবেন। এইগুলো একেবারে কোম্পানি এটা আশাই করতে পারে না। ইভেন ইঞ্জিনিয়ার হলো ফাইন্যান্সের কিছু একদম নাই, এটা কোম্পানিগুলো খুব ভালোভাবে নেয় না। ইঞ্জিনিয়ারদেরকে প্রজেক্ট ডাইরেক্টর বানায়, প্রজেক্ট ইঞ্জিনিয়ার বানায়, বা প্রজেক্টের হেড বানায়, কিন্তু উনি লাভ লসটা ঠিক মতো বুঝে না ভাই, এর মাপ চাই, এটা এটা কোম্পানিগুলো মানতে চায় না এক পর্যায়ে। একদম প্র্যাকটিক্যাল বললাম। কিন্তু আপনি তো বেতন চাইবেন 3 লক্ষ টাকা, এর নিচে চলে না আপনার। আপনি বলেন আমি অনেক সিনিয়র, আমি অনেক কিছু বুঝি, আমি অনেক পারি, কিন্তু আপনাকে এই বিজনেসের কিছু ফিলোসফি, মার্কেটিং কিছু ফিলোসফি, কাস্টমারদের কিছু নিড অ্যাসেসমেন্ট, টেকনোলজিটা চেঞ্জ করা লাগতে পারে। আপনি
এই ব্যাপারে খুব আপনাকে খুব অ্যালার্ট থাকতে হবে এবং আপনাকে পজিটিভ মাইন্ডেড হইতে হবে। তো এরকম কিছু জিনিস এরকম দরকার। আরেকটা হলো কখনো ভয়টা হয় যে আমরা কিন্তু খুব বেশি ভয় পাই, দেখবেন অনেক অনেক ব্যাপারে। ভয়ের কিছুই নেই, এখন আপনি গুগলে সার্চ দিলে সারা দুনিয়া সবকিছু পাওয়া যায়। চ্যাট জিপিটিতে সবকিছু লেখা যায়। আপনি এখন বলেন যে আমি একটা প্রেজেন্টেশন দিব, চ্যাট জিপিটিতে শুধু লিখে দিবেন যে প্রেজেন্টেশনের জন্য টাইটেলটা কি, হেডিংটা মানে টপিকটা কি, আর এটা কতগুলো ওয়ার্ডের মধ্যে হোক, অথবা কি কি পয়েন্ট চাচ্ছেন, মানে জাস্ট আপনি হিন্টস গুলো দেন। ইভেন আপনার আরো যদি চয়েস থাকে কোনো সাবজেক্ট ম্যাটার, ল্যাঙ্গুয়েজের ব্যাপার, এরিয়া বা মানে হোয়াট এভার ইট ইজ, জাস্ট একটু একটু হিন্টস দিয়ে লাস্টে লেখেন যে এইগুলো কনসিডার করে আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দাও 10টা স্লাইডে। এখন তো গুগলে স্লাইড মানে প্রেজেন্টেশনও করা যায়। ইভেন এটার জন্য আলাদা এআইও আছে, আলাদা একবারে। চ্যাট জিপিটি তো বিভিন্ন কিছু সবকিছুরই মানে আপনাদের একটু একটু মানে এটা বলার উদ্দেশ্য হলো কোনো ব্যাপারে আপনার ভয় পাওয়ার কিছু নাই, নার্ভাস হওয়ার কিছু নাই। যার কারণে হয় কি, এই প্রমোশনটা অনেকের আটকায়া যায়, এটা একদম বাস্তব কথা। কারণ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আসলে আমাদের এই স্যালারি, প্রমোশন এগুলো খুব বেশি জরুরি। আপনি দেখেন জয়েন করার সময় আপনি না হয় মেনে নিছেন যে আমি ইউনিভার্সিটি গ্রাজুয়েট, 30,000 টাকায় ঢুকলাম, কিন্তু আজীবন 30,000 টাকা, 30,000 টাকা তো বাসা ভাড়াই দিবেন, তাহলে চলবেন কিভাবে? আরেকটা জিনিস বলে রাখি, খুব ভয়ঙ্কর জিনিস, যারা পারে না, যারা অলস, যারা পরিশ্রমী না, এবং যারা জ্ঞান বুদ্ধির অনেক অভাব, এদের বেশিরভাগই চুরি করে। আল্লাহ মাফ করুন, এদের বেশিরভাগই তাদের বাজে কাজে লিপ্ত হয়ে যায়। বাজে কাজে বলতে মানে ঘুষ, সুদ, কোথায় শর্ট টাইমে কি করা যায়, কোথায় ফাঁকিবাজি করা যায়, কোথায় কার মাথায় বাড়ি দেওয়া যায়, কার সাথে চিট করা যায়। মানে একজন থেকে ধার নিছে, এখন তো ইনকাম নাই, তো সে মেরে খাবে। বড় অ্যামাউন্ট পাইছে, সে চলে চিন্তা করে কখন বিদেশ যাওয়া যায়। এই যে বুদ্ধিগুলো, এগুলো আসলে আসে অকর্মণ্য ভালো ট্যালেন্টেড পরিশ্রমী লোকজনের মধ্যে পাওয়া যায়, রেয়ার পাওয়া যায়। এদের মধ্যেও বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, কিন্তু কম। কারণ তারা পরিশ্রমের কারণে এমনিই তাদের অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, যার কারণে তারা অন্য চিন্তা ভাবনা করার দরকার হয় না। আরেকটা জিনিস হলো, কোম্পানিগুলো দেখবেন অনেক ট্যালেন্টেড আটকায় রাখে অল্প বেনিফিট দিয়ে। এটা বেশি দিন রাখতে পারে না, একটা লিমিটেড অল্প সময়ের জন্য। দেখবেন 2-1 বছরের মধ্যে অন্য কোম্পানি তাকে কেন কিভাবে যেন তার নাম্বার পেয়ে যায়। কোনো বন্ধু তাকে নক করে, দোস্ত অমুক জায়গায় জয়েন কর, তুই তো মাত্র 60,000 টাকা পাস, এখানে 1.5 লক্ষ টাকা পাওয়া যাবে, তোর তো এই ধরনের কোয়ালিফিকেশন আছে, বিদেশি কোয়ালিফিকেশন আছে, তুই এখন বাইরের একটা এমএনসি রিক্রুট করতেছে, ওখানে আমার এক বড় ভাই আছে, তুই একটু সিভিটা দে, আমি বলে দিচ্ছি বিভিন্ন ভাবে। কিন্তু আপনার তো মিনিমাম রিকোয়ারমেন্ট কি, ওই যে বাইরের কোয়ালিফিকেশন আছে, বিভিন্ন ট্রেনিং আছে, আপনি জানেন। এবং এটা যে আপনাকে ফোন করে বলতেছে, উনিও জানে যে এই লোকটা অরিজিনালি ক্যাপাবল, ডিজার্ভ করে, তখন তাকে পুশ করবে, তাকে রিকোয়েস্ট করবে, একজন সিনিয়র তাকে ডাকবে। কিন্তু এই লোকটা একদম অকর্মণ্য, একে আপন ভাই বোন কেউ অ্যালাউ করবে না। আপন বড় ভাই ধরেন ব্যাংকের অনেক সিনিয়র পোস্টে, কিন্তু জানে ছোটটা একেবারে অকর্মণ্য, একে সে কোনো কোম্পানিতে রেফার করতে চাইবে না। একদম বাস্তব জিনিস, এই জন্য বললাম এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক আর আহ, যে কম শিক্ষিত বেশি শিক্ষিত, কিন্তু পরিশ্রমী হইতে হবে এবং ইয়া করতে হবে। তো আচ্ছা, আমি আজকে একটা ছোট একটা টপিক নিয়ে 10 মিনিটের মধ্যে শেষ করি, বেশি লম্বা সময় যাব না। আপনাদের আহ, দেওয়া ছিল একটা, আমার একটা প্রেজেন্টেশন ছিল, ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করি। এটা সাপ্লাই চেইন রিলেটেড, দেখা যায়, দেখেন তো, কিন্তু একটু ছোট করে দিলে ভালো হইতো। আচ্ছা, পরের স্লাইডে যাই। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ, এই যে এটা টাইটেলটা দেখছেন, ম্যানেজিং সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি ইন মডার্ন মার্কেট প্লেস। এটা আমার একটা গবেষণার টাইটেল। তো যাই হোক, আমি অন্য অনেক ইনফরমেশন এখান থেকে সরাই দিয়ে জাস্ট আপনাদেরকে কিছু বেসিক জিনিস দেওয়ার জন্য এটা নিয়ে আসছি। আহ, এখানে আমি আপনাদেরকে এটার যেটা আমার ফাইন্ডিংস, রিসার্চ গবেষণার, আমি গবেষণাটা এটার উপরেই আমার বেশি।
তো সেখানে আমি বেশি এইগুলো পড়বো কিনা জানি না। আচ্ছা যাই হোক, একটু একটু ইন্ট্রোডাকশনটা একটু দেখাই। সেটা হলো যে মার্কেটে আমরা এখানে বলতে চাইছি যে চারটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট। যেমন মার্কেটে এখন বিজনেস করতে গেলেই ফ্লেক্সিবিলিটি দরকার। এখানে মানে টপিকটা যদি আমরা হেডিংটাই যদি চাই, মানে যে এটার ব্যাখ্যাটাই পরে পরে আমরা এটার ফাইন্ডিংসটা আমি চাবো যে আমি আসলে কি পেলাম এখান থেকে। তার আগে বলি যে ম্যানেজিং সাপ্লাই চেইন ফ্লেক্সিবল ইন মডার্ন মার্কেট প্লেস। এই যে মডার্ন মার্কেটে, বর্তমান মার্কেটে সাপ্লাই চেইন আছে কিন্তু ফ্লেক্সিবল না, রিজিড, টাফ। তো যার কারণে কি হয় কি, যে কোম্পানিগুলো মারাত্মক ভাবে লস করতেছে, আর কাস্টমাররাও আনহ্যাপি হইতেছে। তো আমার লেটেস্ট গবেষণাটা হলো যে কিভাবে সাপ্লাই চেইনটাকে ফ্লেক্সিবল করা যায়, মানে অপারেশনটাকে কত স্মুথ করা যায়। যেমন এটার সাথে ফাইন্যান্স জড়িত, অ্যাকাউন্টিং জড়িত, সোর্সিং জড়িত, এটার সাথে ইভেন ইন টেকনিক্যাল ইস্যু জড়িত, এগুলো নিয়ে ব্যাপকভাবে এখানে বলা। তো আমি এখানে এটার প্রত্যেকটা পার্টের মধ্যে চারটা পার্টকে বেশি এমফাসাইজ করছি, সেই পার্টটা একটু দেখাই। যেমন এখানে চারটা পার্টের দেখেন, এই যে থার্ড নাম্বার প্যারায় লেখা, এই যে টেকনোলজি ইন্টিগ্রেশন, সরি টেকনোলজি, এই যে থার্ড প্যারায় দেখেন, টেকনোলজি ইন্টিগ্রেশন, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ওয়ার্কফোর্স অ্যাজাইলিটি অ্যান্ড ডিমান্ড ফোরকাস্টিং একুরেসি। এই চারটা দিয়ে আমি একটা ফ্রেমওয়ার্ক বানাইছি ওই যে কোম্পানিগুলোর জন্য সাজেশন। এটা আমার হয়তো ইন ফিউচার বড় বড় কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানি এগুলো অ্যাডাপ্ট করতে পারে। দেখানো এটার কারণটা হলো টেকনোলজি ইন্টিগ্রেশন মানে কোম্পানিতে এখন যেই ধরনের টেকনোলজি আসলে এটা এনাফ না, এটা আপডেট করা দরকার। এখন আপডেট হলে কি লাভ? লাভটা হলো যখন টেকনোলজিটা আপডেট থাকবে তখন আপনাকে রিয়েল টাইম ডাটা দিবে। যেমন অনেক সময় আছে সেলসম্যান বা মার্কেটিং পিপল, ওরা কি করে, অর্ডার কাটে, কিন্তু ওরা জানে না আমার ওয়্যার হাউসে এই প্রোডাক্টটা আছে কি নাই বা কি পরিমাণ আছে। অথবা গতকালকে ডাটা দেখাইছে, আজকের ডাটা দেখায় নাই কোনো কারণে। তা আজকের ডাটা কি হয়েছে, কিছু কিছু কমে গেছে অলরেডি, কারণ গতকালকে ডাটার উপরে আরো কিছু অর্ডার হওয়ার কারণে ওই ডাটাগুলো রিয়েল টাইমে, মানে একশো এক্সাক্ট টাইমে হিট না করায় লেটেস্ট ডাটা আমাকে শো করতেছে না। আজকে মানে প্রত্যেক সেকেন্ডে বা মিনিটে যদি আপডেট হয় তাহলে সুবিধা হলো আমি আমার মোবাইলে বসে আমি চেক করতে পারি, আচ্ছা ইনভেন্টরিতে এইটা আছে কিনা। আমি যে বলবো আমার কাস্টমার যে চাইছে, আমি ওনাকে ইয়েস বলবো যে এটা কি আছে কিনা, জাস্ট আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে বের করতে হবে। আমার সময় নাই, আমি সই সেলস এর হেড রেজে ফোন দিব, স্টোরে হেল্প ফোন দিব, ওয়্যার হাউসে ফোন দিব, পার্সেজে কি বলে আমার কমার্শিয়ালকে ফোন দিব, এত ফোন টোন দিয়ে তারাও আবার জানে না, তারাও আবার আরেকজনকে ফোন দিবে। এইভাবে করে আসলে মানুষ এখন বেচা কিনা করে কুইক ডিসিশন নেওয়া যায় না, কুইক সার্ভিস দেওয়া যায় না। তাহলে কুইক সার্ভিসে কি লাগবে? কুইক সার্ভিসে লাগবে হলো সবসময় আপডেট থাকা, একদম রিয়েল টাইমে আপনাকে কাজ করতে হবে। যেমন আপনারা পেমেন্ট করেন, আমার এখানে এনপিএসবি না না করলে আমরা অনেক সময় অসন্তুষ্ট হই, কেন জানেন? চেক করতে কষ্ট হয়, আজকে দিয়েছেন কালকে পাবো, হিট করে কি নাই জানি না। এরকম একটা ঘটনা হয়েছে, একজনে পেমেন্ট করছে, কিছুক্ষণ পরে ওটা উনি কিভাবে জানি ক্যান্সেল করছে, মানে পেমেন্ট ঢোকে নাই, আল্লাহ জানে এটা কি হয়েছে ঘটনাটা। তো ওই লোক তো দুবাই চলে গেছে, অ্যাওয়ার্ডিং এর সার্টিফিকেট সিরিমনিতে আসছে, সার্টিফিকেট নিয়ে গেছে, কিছুদিন পরে এই ব্যাংক রিকনসাইলেশন করে দেখা যায় যে উনি আসলে পেমেন্টই করেন নাই, মানে ওনার টাকা আসলে ঢোকে নাই। তো ওই লোক যখন বড় অ্যামাউন্টের চাকরি পাইছে, পরে উনি আমার যোগাযোগ করছে যে আমার তো সার্টিফিকেট প্রবলেম হয়েছে। কি হয়েছে? যে এটা তো অনলাইন চেক করা যায় না। তো আমি বললাম আপনার পেমেন্টের সমস্যা ছিল কিনা, বলে হ্যাঁ একটু সমস্যার কথা শুনছিলাম কিন্তু সলভ হয়নি। তাহলে ওই জন্যই তো আপনার সার্টিফিকেট ইনভ্যালিড করে রাখছে, মানে সে চেক করে অনলাইন ভেরিফাই করতে পারে নাই, যার কারণে তার বড় একটা চাকরির ক্ষেত্রে সমস্যা হয়েছে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে মানুষ এখন সবকিছু রিয়েল টাইমে চায়। একটু রিয়েল টাইম যদি প্রবলেম হয় তাহলে এটা পরে ভুলে যেতে পারে, পরে এটা সার্ভিসের জন্য সেবার ক্ষেত্রে তার প্রবলেম হয়। তো এই জন্য বললাম যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশনটা এটা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে এত আপডেটেড এবং ইন্টিগ্রাল থাকা উচিত যাতে রিয়েল ডাটা টাইম টু টাইম পাওয়া যায়। এরপর সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আর বিগ ইস্যু। আজকে আপনারাও আমাদের স্টেক হোল্ডার, ইউ আর অলসো মাই পার্টনার বিজনেস। এখানে আমরা কোর্স করাই, আপনারা কোর্স করেন, বাট ইউ আর অলসো পার্ট অফ আওয়ার দিস ফাংশন এবং ভাইটাল পার্ট। আপনাদের হ্যাপি মানে আওয়ার বিজনেস গুড, ইউ আর আনহ্যাপি মানে আওয়ার বিজনেস ইজ ভেরি ব্যাড। সো এখানে এটাও আছে, পাশাপাশি আমাদের ব্যাক এন্ডে, ব্যাকওয়ার্ডে যারা আছে, যারা আমাদেরকে অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেয়, বিভিন্ন সার্ভিস দেয়,
যেমন টিচাররা টাইম মতো আপনার এখানে উপস্থিত হয়, টিচার ঠিক মতো আসে না, তাহলে আপনি আনহ্যাপি হবেন। আপনি রেজাল্ট বা এক্সাম বা সবকিছু যদি ঠিক মতো আপনি অ্যাটেন্ড না করতে পারেন, আপনার কাছে ভালো লাগবে না। তো এই যে জিনিসগুলো, এইগুলো সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্টের একটা বিগ ইস্যু, যে প্রত্যেকটা পার্টের সাথে ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড, এই দুইটা লিঙ্কেজকেই স্ট্রংলি মেনটেন করতে হয়, সো দ্যাট আপনার সব ফাংশন গুলো স্মুথলি চলে, কারণ একটার সাথে আরেকটা জড়িত। আপনার সেলসম্যান মার্কেটিং টিম যত ওয়ার্ল্ড অলরাউন্ডার হোক, যদি ইনভেন্টরি প্রবলেম থাকে, কমার্শিয়ালে প্রবলেম থাকে, র মেটেরিয়ালসে বা প্রোডাকশনে প্রবলেম থাকে, ইউ আর আউট অফ সার্ভিস, আপনার বিজনেস কিচ্ছু হবে না। আবার সব ঠিকঠাক, ফাইন্যান্স অ্যাকাউন্টসে প্রবলেম, আরেক প্রবলেম হবে। আপনার ডিস্ট্রিবিউশন লজিস্টিকে প্রবলেম, আরেক প্রবলেম হবে। মানে কোনোটাকে আপনি নেগেট করে, যাই হোক। এখন ওয়ার্ক ফোর্স অ্যাজাইলিটিটা কি? ও আচ্ছা, ওই যে আমরা সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা দিলাম, এটা দরকার হলো কোঅর্ডিনেশনের জন্য। এটার আউটপুটটা কি? কোঅর্ডিনেশন, মানে কোঅর্ডিনেট করা। এটা যদি স্মুথ থাকে, স্ট্রং থাকে, তো কোঅর্ডিনেশন হবে। তো আমরা ওই যে ওইটার মধ্যে দেওয়া আছে। তো ওয়ার্কফোর্স অ্যাজাইলিটিটা হলো মানে হিউম্যান যে রিসোর্স বা আমাদের যে সমস্ত লোকগুলো কাজ করে, তাদের ক্যাপাবিলিটি কেমন, এটাকে অ্যাজাইলিটি বলা হয় এখানে। তো এই যে ওয়ার্কফোর্স অ্যাজাইলিটিটা যদি স্ট্রং না হয়, পাওয়ারফুল না হয়, আছে না অনেক সময় ওই যে বললাম অলস, আবার কিছুটা ব্যাকডেটেড, ওই একটু চেঞ্জ ম্যানেজমেন্ট আসলেই মাথা নষ্ট হয়ে যায়, গুনগুন করে, গিবত ফাসাদ করে, কথাবার্তা এদিক ওদিক বলে, কাজ করে না, ফাঁকি দেওয়ার মন মানসিকতা, অফিসে দেরি করে ঢুকলে ভালো লাগে, তাড়াতাড়ি গেলে চলে গেলে, আর অফিসে ঢুকে মোবাইলে বসে থাকে ফেসবুক নিয়ে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক? এইগুলো কেউ এখন এই বর্তমানে পছন্দ করে না। যার কারণে এই যে আপনার ওয়ার্কফোর্স অ্যাজাইলিটি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই যে এইটা এটা হলে আরেকটা জিনিস হলো, এটা হলে কি হয়, তাহলে রিয়াক্ট করতে পারে। যদি আপনার এমপ্লয়ি, কথার কথা কোম্পানিতে এমপ্লয়ি না হয় একটু কমই হইলো, কিন্তু প্রত্যেকটা যদি অলরাউন্ডার হয়, দেখবেন ফাংশন গুলো খুব স্মুথ হয়, এবং তারা কোম্পানির কাস্টমারের সাথে রিয়াক্ট করবে খুব কুইক, রেসপন্স করবে খুব কুইক, রেসপন্স খুব ভালো হবে। আচ্ছা, এরপর ডিমান্ড ফোরকাস্টিং একুরেসি। এটা যদি ফোরকাস্ট যদি ঠিক মতো না হয়, আপনি সোর্সিং করবেন রং, হয় কম হবে না হয় বেশি হবে, প্রোডাকশন হয় কম হবে না হয় বেশি হবে, কম হইলেও শর্টেজ হবে, কাস্টমার আনহ্যাপি, বেশি হইলে জিনিস নষ্ট হবে, কম দামে বিক্রি করতে হবে, তো ওয়াস্টেজ হয়। তো এইগুলোর কারণে ফোরকাস্টিং একুরেসিটা খুবই ইম্পর্টেন্ট। তো এরকম মেজর, তাহলে এটা দ্বারা কি হয়েছে, আমরা যেটা বলছি অপারেশনাল রেসপন্সিভনেসটাই, যে এখানে আমাদের মিডিয়েশন মানে এটা রাস্তায় যে অপারেশনাল রেসপন্সিভনেস। আমি ওই চার্টটায় যাবো, চার্টের ভিতরে দেওয়া আছে যে অপারেশনাল রেসপন্সিভ যেটা, এই রেসপন্সিভ যদি আবার এই চারটা ঠিক আছে বাট রেসপন্সিভ না। রেসপন্সিভ মানে হলো যে আপনি যেই, আপনার আলটিমেট গোলটা কি, মানুষকে বেটার সার্ভিস দেওয়া। বেটার সার্ভিস বলতে কি বুঝাই? আমরা বুঝাই হলো যে যখন যেটা যেভাবে চাচ্ছে, জাস্ট ওইটাকে মাথায় রেখে আমরা ফাংশন করা। কেউ চাচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট, আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিই। কেউ চাচ্ছে টাইমলি ডেলিভারি, টাইমলি দিই। কেউ চাচ্ছে কারো প্রবলেম হলে কুইক রেসপন্স করা, ওটা আমরা করি। মানে যার যে ধরনের মানে ডিজায়ার থাকে, কাস্টমার হিসেবে তার কিছু আকাঙ্ক্ষা থাকে, এই আকাঙ্ক্ষাকে আমরা রিড করি, এটা অ্যানালাইসিস করি, R&D করি, করে এটার জন্য আমরা প্রিপেয়ার থাকি, যে ভাই কি কি প্রবলেম বা কি কি ধরনের রিকোয়ারমেন্ট বা কি কি কোয়ারি অ্যারাইজ করতে পারে। ওই আমাদের টিম এগুলো রেডি করে ওইগুলো সব জায়গায় সবাইকে আপডেট করে দেয় অ্যাকশন নেওয়ার জন্য। তো যাই হোক, তো রিয়্যাক্ট করা, এই জন্য রেসপন্স ইয়া দরকার। যাই হোক, এরপরে আমরা বলছি কি যে এটা সাপ্লাই, এটাই এই যে জিনিসগুলো, এই অপারেশন রেসপন্সিভের মাধ্যমে সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটিকে এনশিওর করে। তো আমরা এটা একটা চার্ট করছি, চার্টে চলে যাই, এগুলোর মাঝখানে আর এইগুলো আমরা রিসার্চের জিনিস, তো এটা আপনাদের এখন আর বেশি ইয়া করব না। হুম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো, দুইটা আমরা থিওরি নিয়ে আলাপ করছিলাম, এই থিওরি গুলো খুব ইম্পর্টেন্ট, বাট আমরা করবো না কারণ এটা একটু হাই থটের, মানে রিসার্চ লেভেলের। তো এখানে ওই যে সেন্সিং, সাইজিং, ট্রান্সফর্মিং, এই যে আমার এই যে ক্যাপাবিলিটি, এটা হলো আসলে ডাইনামিক ক্যাপাবিলিটির একটা থিওরির নাম। এই ডাইনামিক ক্যাপাবিলিটি হলো কোম্পানিতে যত রকমের রিসোর্স আছে এইগুলো ইউজ করে অ্যাডাপ্ট করা। অ্যাডাপ্ট কিভাবে করতে হবে, এই অ্যাডাপ্টারটা শেখায় আর কি। যে তুমি যে খাপ খাবা, তুমি যেটাকে রিসিভ করবা, তুমি যে কোপ আপ করবা, মানে ওটার সাথে যে তুমি সাংঘর্ষিক না হয়ে বরং ওইটাকে রিসিভ করে ওইটার সাথে তাল মিলিয়ে চলে যাওয়া, একবারে সবকিছু ঠিকঠাক রেখে তোমার রিসোর্স ইউজ করে, এই পদ্ধতিটা শেখানোর জন্য এই ডাইনামিক ক্যাপাবিলিটিস।
এই থিওরিটা। এর পরের থিওরিটা বলছে হলো এই যে তোমার যাই রিসোর্সেস আছে, যে BRIO মাঝখানে লেখা, বি মানে হলো ভ্যালুয়েবল, কিছু অ্যাসেট থাকে, আর মানে রেয়ার থাকে, রেয়ার, যেগুলো অন্যদের নাও থাকতে পারে, যেগুলো অ্যাভেলেবল না, এবং আই বলে ইনইমিটেবল, এরকম একটা আইটেম। আর ও মানে হলো নন সাবস্টিটিউট আইটেম রে, ওটা ও দিয়ে বোঝাতে চাইছে। যাই হোক, এটা কিছু আইটেম আছে যেটা সাবস্টিটিউট সাবস্টিটিউট নাই, নন। তো ওই টাইপের জিনিসগুলোকে নিয়ে দুইটা থিওরি মিলে জাস্ট ফ্লেক্সিবল সাপ্লাই চেনকে এনশিওর করার জন্য বলা হয়। তো এই যে আমাদের এই চার্ট, এটা একটু দেখে আমরা শেষ করে দিব আজকে। সেটা হলো, এখানে দেখেন এই চার্টের ভিতরে আমরা যেটা বলতে চাইছিলাম যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ভেরিয়েবল বলতে কি এই জিনিসগুলো, এই যে চারটা ভেরিয়েবলস, এই যে বাম পাশে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা, এই যে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ওয়ার্কফোর্স অ্যাজাইলিটি, ডিমান্ড ফোরকাস্টিং, একুরেসি, এই চারটা আহ, আহ, যদি খুব স্ট্রং থাকে, তাহলে অপারেশনাল রেসপন্সিভ, যেটা এই যে রেসপন্সিভনেস, এইটার মাধ্যমে সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটিটা এনশিওর করা যায়। কারণ আমরা ওইটা ওই পেজের কথা বলার সময় বলছিলাম যে এইগুলো আছে কিন্তু রেসপন্সিভ না, তাইলে আবার প্রবলেম হয় সাপ্লাই চেইনের ক্ষেত্রে। ওটি আমরা এই যে সাপ্লাই চেইন কোর্সগুলো করাই, যে ওখানে এটাই বোঝানোর চেষ্টা করি, অপারেশন ম্যানেজমেন্টও বোঝাই, ইভেন রিস্ক ম্যানেজমেন্টও এইগুলো আসে, যে রিস্ক ফ্যাক্টর গুলো কেন অ্যারাইজ করে কোম্পানিতে। যখন এইগুলো, যেমন আমরা এই যে টেকনোলজি, ব্যাড টেকনোলজি কি হবে, টেকনোলজি যদি দুর্বল হয়, পোর টেকনোলজি, তাহলে মানুষ তো ঠিকমতো ডাটা ইয়ে পাবে না, আপডেট পাবে না, রিয়েল টাইমে ডাটাও নাই, রিয়েল তথ্য আপনি পাবেন না, রং তথ্য পাবেন। এরপর সাপ্লাই রিলেশনশিপ না থাকলে, কোঅর্ডিনেশন নাই, আপনি বলবেন যে ভাই কাস্টমারে আপনি পরে আগামী মাসে দিবা, এই মাসে দিতে পারবো না, এটা এইগুলো কেউ এখন শুনতে রাজি না, সরি কেউ শুনতেই রাজি না বর্তমানে বিজনেসে। তো ওয়ার্কফোর্স অ্যাজাইলিটি দিও, এবং ভালো, আপনি বললেন যে স্ট্রং ডিমান্ড ফোরকাস্টিং, ওকে আপনি এনশিওর করলেন, কিন্তু এইগুলো থাকলেও অপারেশনাল রেসপন্সিভ, অর্থাৎ রেসপন্সিভ যদি না হয়, যেটা একটা ব্রিজের মধ্যে এখানে কাজ করছে, যেটা এটা এখানে একটা ট্রান্সলেশন লেয়ার বলা হয়, ট্রান্সলেশন লেয়ার, ট্রান্সলেটিং আর কি, এটা ট্রান্সলেট করে, ওদেরকে ট্রান্সলেট করে এনশিওর করে যে সাপ্লাই চেইন ফ্লেক্সিবিলিটি যাতে এনশিওর করা যায়। তো এটা আহ, আমরা ওই সাপ্লাই চেইনের জন্য এটা আলাপ করলাম এই কারণে, যখন আপনি দেখেন অনেকগুলো ডিপার্টমেন্টে অনেক কোনো ফাংশন থাকে, তো কি কি মেজর আইটেমের উপর আপনাকে ইম্পাসাইজ করতে হবে, যে আমরা কোর্সগুলো করতেছি কতগুলো চ্যাপ্টারের, এটা মনে করেন একটা অনেকটা মানে ইয়ের মতো, সানে নজরুলের মতো, আমরা বলি জিস্ট, এই পয়েন্টটার উপরে। তো এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে কোম্পানিগুলোতে যে যেই ডিপার্টমেন্টে কাজ করুক, দেখবেন যে ডিপার্টমেন্টের হেডদের নিয়ে কিন্তু একটা মিটিং হয়। অনেক লোক আছে দেখবেন, নতুন জয়েন করুক আর পুরান জয়েন করুক, অনেক সময় চুপ করে বসে থাকে। আল্লাহ মাফ করুক, এদের কিছুদিন পরে দেখা যায়, আর যদি আসলে এইভাবে চুপ কিছু লম্বা সময় থাকে না, এক সময় এদের কোম্পানি থেকে চাকরি চলে যায়। তো ভাবে যে কি আর মানে সে বুঝতে পারে না যে চাকরি কেন যায়। আরে ভাই, চাকরি কেন যাবে? বর্তমানে দেখেন, একবার চাকরি চলে গেলে আর চাকরি পায় না। আপনি দেখেন একজন যাক, বর্তমান যে অবস্থা, এরকম ভয়ঙ্কর অবস্থা আমি বাংলাদেশে খুব কম পেয়েছি। এখন আপনার চাকরি গেলে আপনি মনে হয় না চাকরি আর সহজে পাবেন। আমার কাছে, আমাদের এই স্টুডেন্টের মধ্যে যাদের কোথাও কেউ যদি কখনো জব হারায়, আমি দেখি তার জব পেতে খুব কষ্ট হয়, কারণ রিপোর্ট গুলো তো আমাদের কাছে থাকে। আর যায় না কাদের? যায় না যেই লোকের দ্বারা কোম্পানি একাধিক ডিপার্টমেন্ট চালাইতে পারে। কারণ ব্যবসা তো ভালো ফ্লাকচুয়েট করে, ব্যবসা খারাপ হয় ভালো হয়। তো যার কারণে বাধ্য হয়ে ব্যবসাগুলোর ক্ষেত্রে চায় যে যারা অলরাউন্ডার, বেশি কাজ জানে, একাধিক ডিপার্টমেন্ট দেখভাল করতে পারে, সময়ের দিকে তাকায় না, কোম্পানির জন্য পারলে শহীদ হয়ে যায়, এই লোকগুলোকে কোম্পানি রিটেন করতে চায়, হোল্ড করতে চায়। তো এখন আমরা আবার এত পরিশ্রম করা লাগবে না। আপনি যদি ট্যালেন্টেড হন, আপনি যদি এই যে আমাদের কোর্সগুলো কেন করাই, এটা যদি আপনি যদি অনেক কোর্স করা থাকে এবং অনেক জ্ঞানী হন, আপনি দেখবেন অল্প কথাতেই কোম্পানির অনেক উপকার হবে। কোম্পানি অনেক রং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি যখন একটু আপনার সাজেশনটা দিবেন, আপনাকে এখন না চিনলেও পরে চিনবে, পরে বলে ফেলবে যে ওনার কথাটা, ওই অমুক সাহেবের কথাটা ভালো ছিল, বলে শহীদুল সাহেবের কথাটা আসলে গুরুত্বপূর্ণ ছিল, আমরা বুঝতে পারি নাই। তখন তার এই কথাটার কারণে তাকে প্রমোশন বা তাকে ইয়া করা হয়, দায়িত্ব দেওয়া হয়। দেখবেন অনেক কোম্পানির অনেক ফাঁকিবাজি ধরা পড়ে, তখন আপনাকেই বলবে একটু পাশাপাশি ওই ডিপার্টমেন্টটা দেখেন। আর কোম্পানি যখন আপনাকে একাধিক দায়িত্ব দিবে, তখন স্যালারি ও ইনক্রিমেন্ট এই ব্যাপারটাও মাথায় থাকে, এবং যখন পজিশন খালি হয় তখন আপনাকে প্রমোশন দিয়ে দিবে। এটা নিয়ে আর মানে যুদ্ধ করা লাগবে না। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত থাকবে, কারণ 10টা 51। কারো কোনো কোশ্চেন আছে কিনা?
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম পাসপোর্ট সালাম। স্যার সাইন আপ করার জন্য যে আমরা যে ওয়েবসাইটে ওপেন করছি ওই লিঙ্কটা আবার রিপিট করলে একটু ভালো হতো আর কি। ওইটা আমি মিস রিপিট করছিলাম তো রিপিট করা লাগবে না, এটা অবশ্য আমাদের ওই এখানে ইয়ে আছে, রেকর্ডিং আছে, এটা আমি দেই, আমরা ইসে দিয়ে দিব, ওই কি বলে আপনার আহ, ইউটিউবে, আমাদের যেটা বিআইএসএম, ইউটিউবে গুগল, ইউটিউবে সার্চ দিলে হবে বিআইএসএম, ওখানে এটা আমরা আপলোড করে দিব। ওই সাইন আপ অপশনটা আপনি ওখানে পেয়ে যাবেন, অসুবিধা নাই। আর আমি একটু এমনি মুখে বলে রাখি, সেটা হলো আইএসসিআইপি গুগলে গিয়ে ওয়েবসাইটে আপনি সার্চ করার পরে এক্সাম পোর্টাল লেখা আছে, খালি পোর্টাল, পোর্টালে ক্লিক করলে এক্সাম পোর্টাল আসবে, বাস এক্সাম পোর্টালে ঘুরলেই আপনি পেয়ে যাবেন সাইন আপ অপশনটা, ওখানে সাইন আপ নিচে লেখা আছে। ঠিক আছে, আর কোনো কারো কোনো কোশ্চেন? আমরা এই পর্যন্ত রাখি তাইলে। আসসালামু ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম। আলাইকুম।